এরপর উন্মুক্ত সংলাপে উৎসাহিত করা, উন্মুক্ত সংলাপ, উন্মুক্ত ভাবে কথাবার্তা, যে কোনো সমস্যার ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে এই মানে আলোচনা, আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। এর পরের পয়েন্ট আমরা করেছি যে আলোচনার পরিবেশ বজায় রাখা, যে কোনো সমস্যার ক্ষেত্রে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। আপনার স্বামী স্ত্রী সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, একজন আরেকজনের সাথে কথা বলছেন না, একজন আরেকজনের দিকে তাকাচ্ছেনও না, এপাশ ওপাশ করে ঘুমাচ্ছেন, ঠিক আছে, এভাবে একটা সময় পার হয়ে গেছে, ঠিক আছে, এরপর বলে আচ্ছা চলো আমরা একটু বিষয়টা নিয়ে আলোচনা করি। যে কোনো একজন, আমি বলবো যে পুরুষের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা উচিত, যেহেতু পুরুষ একটা পরিবারের দায়িত্বশীল। আল্লাহ তাআলা পুরুষকে বুঝ বুদ্ধি বেশি দিয়েছেন, পুরুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি, মানে জ্ঞান বুদ্ধি বলতে এখানে কি মুখস্থ ক্ষমতা না, বিবেচনা শক্তি। এই জায়গাতে আল্লাহ রাসূল যে হাদিসে বলেছেন এটা হলো বিবেচনা শক্তি বেশি। পুরুষদের মধ্যে বিবেক একটু প্রবল থাকে, পুরুষ সহজে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, আর নারীদের মধ্যে তুলনামূলক আবেগটা প্রবল থাকে। আবেগ প্রবল থাকলে তারা নিজেদের বিবেকের ব্যবহারটা একটু কম করতে পারে। আচ্ছা, এই বিষয়টার আর বিস্তারিত আমরা ব্যাখ্যা এখন যাচ্ছি না। তো সংক্ষিপ্ত কথা এটা, যেহেতু আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল বানিয়েছেন, এই জায়গাগুলোতে ভূমিকা পালন করার প্রধান দায়িত্ব পুরুষের। সেই বলবে যে আচ্ছা ঠিক আছে চলো, যা ঝগড়া হয়েছে চলো এবার আমরা একটু আলোচনা করি যে আসলে কি হয়েছিল। আলোচনার মাধ্যমে দেখবেন বিষয়টার সমাধান হবে। তো এই জন্য আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমে এবং আলোচনার পরিবেশ রাখতে হবে, এবং আলোচনাটাকে উৎসাহিত করতে হবে যে কোনো ক্ষেত্রে। তাহলেই দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো কমে আসবে। আর যদি আলোচনার পরিবেশ পরিস্থিতি যদি না থাকে, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে নেতিবাচক প্রভাব বেশি পড়বে এবং দ্বন্দ্ব ঝগড়া কমবে না, বাড়বে। এরপর পারিবারিক দ্বন্দ্বে অমৌখিক আচরণ ও শারীরিক ভঙ্গির প্রভাব, নন ভার্বাল কমিউনিকেশন যেটাকে বলা হয়, মানে শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা বিভিন্ন কথা আমরা ব্যক্ত করে থাকি, এবং এই কারণে এইটারও অনেক বড় প্রভাব আছে। মানুষের একটা মানে চাহনি, একটা তাকানো, একটা ইশারা, একটা ইঙ্গিত, সবকিছুর কিন্তু অনেক গভীর প্রভাব আছে। একটা হাসি মুখে তাকানো অনেক বড় একটা দ্বন্দ্বের সমাধান করে দিতে পারে। আপনি খুব ধরেন আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে দ্বন্দ্ব হয়েছে, আপনি একসময় ঘরে ঢুকে হাসি মুখে তাকে একটা সালাম দিন, দেখবেন অর্ধেক ঝামেলা শেষ হয়ে গেছে। স্বামী স্ত্রীর যত ঝামেলা হয়, এই ঝামেলাগুলোর মধ্যেও ওই যে আগের যে কথাটা বললাম, সেই ক্ষেত্রেও কখনোই বিচার করে সমাধান হবে না। মানে আপনারা নিজেরা আলোচনা করতে বসে যদি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে ওই জায়গার মধ্যে কে রাইট ছিল কে রং ছিল খুঁজে বের করি, ঠিক আছে সে ওই কাজটা করলো, তার কাজটা ঠিক ছিল, তোমার কাজটা মানে ভুল ছিল, আমার কাজটা ঠিক ছিল, আপনি যদি এই বিচার করতে বসেন, এই যে আমরা যে বললাম আলোচনা করতে হবে, আলোচনাটা যদি এইটা দিয়ে শুরু করে যে তোমার কাজটা ভুল ছিল আমার কাজটা ঠিক ছিল, তাহলে কিন্তু আলোচনার কোনো ফলাফল আসবে না, বরং ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যেসব ঝগড়া বিবাদ হবে, এগুলোকেও আপনি জাজমেন্ট করতে পারবেন না, জাজমেন্ট করে আপনি এগুলোর সমাধান করতে পারবেন। কেন? আপনি বলবেন এখানে তো আপনারা নিজেরাই দুইজনই, একজনই তো আরেকজনকে দোষারোপ করবে, তাই আপনি বলবেন এক কথা, সে বলবে ভিন্ন কথা, তাহলে এখানে কিভাবে সমাধান হবে? সমাধানের কোনো রাস্তা নেই, সমাধানের রাস্তা একটা, এই বিষয় বাদ দিয়ে দেন। আচ্ছা যা হয়েছে হয়েছে, সমাধানের রাস্তা একটা, কি রাস্তা? আচ্ছা যা হয়েছে হয়েছে সব বাদ, মনে করো সব আমরা ডিলিট করে দিলাম, সব আমরা ভুলে গেলাম, বাস নতুন করে আমরা শুরু করলাম, চলো আমাদের নতুন জীবন শুরু হচ্ছে, এই আগের গত 5 দিনে কি ঘটেছে এই সব একদম ডিলিট, বাস শেষ। এইটা হলো সমাধানের রাস্তা, অন্তত স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে। এইটা ছাড়া ভিন্ন আপনি যে পথেই হাঁটবেন, তর্ক বিতর্ক বাড়বে, আর কোনো লাভ হবে না। বরং আপনাকে করতে হবে হলো এটা, বাস একটা কথার উপরে উঠতে, আচ্ছা ঠিক আছে আপনারা পরস্পর এই সিদ্ধান্ত নিয়ে নেন, আচ্ছা ঠিক আছে আমাদের ঝগড়া বিবাদ হইলেই কেউ না কেউ একজন আমরা আগে বলে ফেলবো, আচ্ছা ঠিক আছে যাক, যা হয়েছে হয়েছে, সব শেষ, সবকিছু ডিলেট, আমরা নতুন করে আবার শুরু করি, নতুন করে আবার যেন আমাদের জীবনটা শুরু হচ্ছে, এই কথাটা আমরা মনে করব, তাহলেই দেখবেন যে আপনার জন্য পরিবেশটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তি বোঝা। আপনাদের মানে প্রত্যেককেই অন্যের চেহারার ভঙ্গিটা কি, চেহারার ইশারাটা কি, সে কি বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে কি, এই জিনিসগুলো আপনাকে
বুঝতে হবে, এই জিনিসগুলো আপনাকে অনুভব করতে হবে, তাহলেই আপনি সমাধান করতে পারবেন। আর যদি আপনি এটা না বুঝেন তাহলে হবে না। তো আপনার স্বামী স্ত্রী পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, তো দ্বন্দ্বের ক্ষেত্রে আপনি কিভাবে, মানে তার ইশারা দেখে আপনি বুঝতে পারছেন যে সে এখন একটু নত হয়েছে, সে চাচ্ছে মিলে যেতে, কিন্তু হয়তো দ্বিধার কারণে বলছে না। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এই আপনি আপনি একটু আগে বেড়ে তার সাথে কথা বলে ফেলেন, বাস সমস্যাটার সমাধান হয়ে গেল। এই আচ্ছা, এরপরে দেখেন দ্বন্দ্ব, এর পরের পয়েন্টটা হলো দ্বন্দ্ব কমাতে অমৌখিক সংকেত ব্যবহার করা। এই যে দ্বন্দ্ব কমানোর ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি, যে কথাটা আমরা বললাম একটু আগে, আপনি হাসি মুখে একটু তাকান, দেখবেন দ্বন্দ্বের ভাবটা কমে গেছে। আপনি তার দিকে একটু, আপনার স্ত্রী, স্বামী স্ত্রী যদি হয়, একে অন্যের সাথে একটু ভালোবাসাপূর্ণ কোনো একটা ইশারা ইঙ্গিত করেন, যে সমস্ত ইশারা ইঙ্গিতের মাধ্যমে পরস্পর একে অন্যের সাথে আপনারা নিজেদের মধ্যে যেগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে থাকেন, সেই জিনিসগুলো আপনারা পরস্পরের মধ্যে ওই ধরনের ভঙ্গি, অঙ্গভঙ্গি করতে থাকেন, দেখবেন সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। আপনি হয়তো বাহির থেকে এসেছেন, আগে কি হয়েছে সব ভুলে আপনি আপনার স্ত্রীর সাথে, তাকে আপনি জড়িয়ে ধরেন, বাস দেখবেন অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেছে। এই ধরনের আরো যে সকল আচরণগুলো আছে, এই আচরণগুলোর মাধ্যমে আমরা কিন্তু, মানে কোনো কথা ছাড়াই দেখবেন, কোনো কথা ছাড়া সব দ্বন্দ্ব শেষ হয়ে গেছে, সব ঝামেলা, সব ঝগড়া শেষ হয়ে গেছে। এবং এই প্রত্যেকটা বিষয় এখন যেগুলো বললাম, এগুলো প্রত্যেকটাই অত্যন্ত কার্যকর। এই জন্য আমরা এগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ। এরপর সহযোগিতামূলক সমস্যা সমাধানের চেষ্টা করা। আমরা যখন একটা সমস্যার সমাধান করব, এমন ভাবে আমরা করব যে এই ক্ষেত্রে সম্মিলিত স্বার্থপূর্ণ লক্ষ্য চিহ্নিত করা। উভয়ের স্বার্থ কোন জায়গাটায় আছে, এই লক্ষ্যগুলোকে আমরা খুঁজে বের করব, যে এইটা উভয়ে চায়, কে কি চায়, এই জিনিসগুলোকে আমরা খুঁজে বের করব। এরপরে সমঝোতায় উৎসাহিত করা। কিভাবে? আপনি যখন অন্য দুইজনের মধ্যে সমাধান করবেন, তখন আপনি সমঝোতার মধ্যে চেষ্টা করবেন, নিজের দ্বন্দ্বেরও যখন সমাধান করবেন তখনও সমঝোতার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সমস্যাটার সমাধান হবে। উইন উইন সমাধান খোঁজ করা। উইন উইন সমাধান কাকে বলে? এমন ভাবে সমস্যাটার সমাধান করা যাতে উভয় পক্ষই মনে করে যে না, আমিও জিতেছি। কেউ, আপনি যদি এমন ভাবে সমস্যার সমাধান করতে চান যে আপনার শতভাগ আদায় করতে চান, তাহলে হবে না। আপনি সমাধানটা এমন ভাবে করেন যে আপনিও কিছুটা ছাড় দেন, যাতে সেও বুঝে যে না, আমারও, আমিও আমিও যেটা চেয়েছিলাম সেটা বাস্তবায়িত হয়েছে। ঠিক একই রকম ভাবে অন্যজন, সেও যেন বুঝে যে হ্যাঁ, আমিও কিছুটা ছাড় দিয়েছি, আবার আমি যেটা চেয়েছি সেটাও বাস্তবায়ন হয়েছে। এইভাবে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। আমরা যে একটু আগে স্ত্রী এবং মা, তাদের সমস্যার সমাধান নিয়ে বললাম, সেই ক্ষেত্রগুলোতেও এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন পারিবারিক সম্পর্কের সীমানা নির্ধারণ করা। ব্যক্তিগত এবং পারিবারিক সীমানা স্পষ্ট রাখা, মানে সম্পর্কের ক্ষেত্রে কে কি করতে পারে, কার কি করণীয়, কার কি বর্জনীয়, এই জিনিসগুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার রাখা। আমাদের পরিবারগুলোতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় না। পরিবারের মধ্য থেকে, যেমন ধরেন ভাই মায়ের কোন জিনিস, মানে ভাই বোনের একটা রুম, একটা পরিবারের মধ্যে ভাইয়ের একটা কামরা থাকে, ভাইয়ের একটা রুম আছে, বোনের একটা রুম আছে। তো ভাই বোনের রুমে যে কোনো সময় সে ঢুকে যাবে, বা বোনের একটা আলমারিতে থাকবে, তার বিভিন্ন সামানাপত্র থাকবে, সেই জায়গাটাতে সে যে কোনো সময় সে ওই জিনিসটা খুলে নিবে, যে কোনো সময় সে ওই জায়গার মধ্যে তার নিজের জিনিস রাখবে, দেখবে। এটা তো সম্পূর্ণ অনুচিত একটা কাজ, এটা কখনোই করা উচিত না, এটা তার সীমানা লঙ্ঘন। এই জিনিসগুলো পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনার করণীয়, যে আপনি আপনি এই জিনিসগুলোকে সমাধান করবেন, এই জিনিসগুলো তাকে বোঝাবেন, বলবেন যে এই কাজগুলো আমাদের করা উচিত না। আমি, আপনি বাবা মা হলে আপনি তাদেরকে বলবেন যে হ্যাঁ, তুমি এটা করবে না, তুমি ওইটা করবে না। এইভাবে প্রত্যেকের কাছেই তার সীমানাটা, তার কতটুকু পরিধি, সে কতটুকু করা উচিত, কতটুকু তার করা উচিত না, এটা যেন তার সামনে স্পষ্ট থাকে।